স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্র বিরোধীরা আবারও জোট পাকাচ্ছে। জানান, ৭১ এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো ছাড় দেবে না। আওয়ামী লীগ আবার সংগঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। রাজধানীতে দলের মহাসমাবেশে বলেছেন জামায়াতের আমির। সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে বক্তৃতায় তিনি জাতীয় ঐক্যের নামে অহংকার, তুচ্ছতাচ্ছিল্য আর অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দেন। বক্তব্য রাখার সময় ২ দফা অসুস্থ হয়ে পড়ে যান তিনি, পরে বসে বক্তব্য শেষ করেন। এদিকে নতুন দল এনসিপি বলছে, দেশ থেকে মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্র উচ্ছেদ করতে হবে। জুলাই পদযাত্রায় আজ কক্সবাজারে পথসভায় দলের আহ্বায়ক বলেন, কে বোঝে আর কে বোঝে না, এই জন্য সংখ্যানুপাতিক ভোট আটকে থাকবে না। কেন্দ্রীয় নেতারা বলেন, কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গণতন্ত্র বিরোধীরা আবার জোট পাকাচ্ছে বলে সতর্ক করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাফ জানিয়ে দিয়েছেন, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের বিষয়ে আপোষ হবে না। এদিকে ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণ সভায় ভার্চুয়ালি উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন হাসনাইন তানভীর। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই স্মরণ সভা। সকল শহীদ সহ বেসরকারি সভায় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে তাদের অন্তত ২২ জন শহীদ হলেও পরবর্তীতে খুব একটা মূল্যায়ন করা হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতির যে সচেতনতা তৈরি হয়েছে, এই পথটা আসলে আপনারা রুদ্ধ করবেন না। শহীদ ও আহত পরিবারের সদস্যরা সঠিক বিচার দাবি করেন। স্মরণ সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের বিরুদ্ধচারীরা আবার সংগঠিত হচ্ছে। স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের কোনো কম্প্রোমাইজ নাই গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই আমরা চাই। কারণ সরকারকে আহ্বান করব, অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তা দেশের জন্য বিপদের কারণ হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে লন্ডনে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। চট্টগ্রাম লেডিস ক্লাবে এক সম্মেলনে খসরু আরো বলেন, যারা নির্বাচন চান না তাদের দল করার প্রয়োজন নেই। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিকেলে বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি দুর্নীতির মূল উৎপাটনের জন্য তারুণ্যের শক্তিকে একত্রিত করার কথা বলেন। বক্তৃতার সময় ২ দফা অসুস্থ হয়ে পড়ে যান তিনি, কিন্তু তারপরও কিছুক্ষণ বক্তব্য দেন। এর আগে জাতীয় ঐক্যের নামে অহংকার, তুচ্ছতাচ্ছিল্য আর অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি জানান ডক্টর শফিকুর রহমান। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, গণহত্যার বিচার সহ ৭ দাবিতে জামায়াতের এই সমাবেশে ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস এবং এনসিপি সহ বেশ কিছু দল যোগ দেয়। দলগুলোর নেতারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।
পাশাপাশি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং সব গণহত্যার বিচার সহ নানা দাবি জানান তারা। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। দেশ আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ কক্সবাজারে পথসভায় এসব কথা বলেন তিনি। কক্সবাজারের জেলা রিপোর্টার সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। দুপুরে সেখানে পৌঁছান কেন্দ্রীয় নেতারা। পরে সেখান থেকে পদযাত্রা করে শহরের শহীদ দৌলত ময়দানে যান এনসিপির নেতাকর্মীরা। শহীদ দৌলত ময়দানে পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না। কক্সবাজারে কোনো নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। নাহিদ বলেন, কে পিআর বোঝে আর কে বোঝে না, এই জন্য সংস্কার আটকে থাকবে না। আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে বলে জানান তিনি। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই। পথসভায় কেন্দ্রীয় নেতারা বলেন, পরিবেশ ও কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। এদিকে কক্সবাজারে এনসিপির নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য দেয় বিক্ষোভ করেছে ছাত্রদল। চকরিয়ায় ভাঙচুর করা হয়েছে এনসিপির পথসভা মঞ্চ। কক্সবাজার জুলাই পদযাত্রা ও পথসভা শেষে এনসিপির নেতারা বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে কয়েকটি পথসভা করার কথা রয়েছে তাদের। মাছরাঙা নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে নিহত হন ৬ জন সাংবাদিক, যাদের কেউ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, কেউ বা আবার নবজাতক সন্তানের বাবা। তাদের ৩ জন নিহত হন রাজধানীতে। জুলাই আন্দোলনের ১ বছর পরে কেমন আছে তাদের পরিবার? ওবায়দুল কবিরের ২ পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। 18ই জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেদিন বিকেলে পুলিশের গুলিতে প্রথম নিহত হন ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী। জুলাই আন্দোলন শেষ হলেও শুরু হয় 2 শিশু সন্তান নিয়ে মেহেদীর স্ত্রী ফারহানা পপির জীবনযুদ্ধ। ঠাঁই নিয়েছেন কেরানীগঞ্জে ৯,০০০ টাকার ভাড়া বাসায়। আগে যেরকম করে গোছানো ছিল ওরকম করে গুছিয়ে রাখছি। সরকারি বেসরকারি সহায়তা পেলেও বাবার আদর স্নেহ ছাড়া 2 সন্তানকে মানুষ করাই যেন এখন পপির বড় চ্যালেঞ্জ। আমাকে যদি একটা ভালো একটা চাকরি যদি ব্যবস্থা করে দেওয়া হয়, আমি 2টা বাচ্চা নিয়ে আমি ভালোভাবে থাকতে পারবো এবং ওদের স্কুলে পড়াশোনা এবং আমাদের একটা ওদের পড়াশোনা এবং ওদের চিকিৎসার জন্য যদি এরকম একটা ব্যবস্থা করে দিতে পারতো, আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম সরকারের কাছে। 18ই জুলাই বিকেলে উত্তরায় গুলিতে নিহত হন দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার তরুণ রিপোর্টার ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ 3য় বর্ষের ছাত্র শাকিল হোসেন।
একমাত্র ছেলে হারানোর বেদনা এখনো তাড়িয়ে বেড়ায় বাবা বেলায়েত হোসেনকে। আমি চাচ্ছি বিচার এইরকম বিচার হতে হবে যাতে করে আল্লাহর জমিনের উপরে মানুষের হাতে কোনো পেশিসের হাতে কোনো মায়ের ছেলে কোনো মায়ের কোনো পিতা প্রাণ হারাতে না হয়। জুলাই আন্দোলনে 19 জুলাই বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফটো সাংবাদিক তাহির জামান প্রিয়। 10 লক্ষ টাকা অলরেডি তাদের সবাইকে দেওয়া হয়ে গেছে। এই অর্থ বছরের জুলাই থেকে আমরা বাকি 20 লক্ষ টাকা করে দেব। এটা ছাড়াও তারা পাবে মাসে 20,000 টাকা করে ভাতা। এরপরে আসবে তাদের পুনর্বাসন, তাদের পরিবারের এলিজিবল মেম্বার অথবা স্ত্রী যদি কোনো চাকরির যোগ্য হয় তাকে সেই অনুদানে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি অথবা আধা সরকারি পর্যায়ের চাকরি অথবা আত্মকর্মসংস্থানের জন্য তাদেরকে প্রাথমিক পুঁজি দিয়ে ব্যবসাতে নিয়োজিত করে। উপদেষ্টা আরও জানান, শহীদ পরিবারের পাশাপাশি জুলাই আহতদেরকেও মাসিক ভাতা দেয়া হবে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ এবং গুলিবর্ষণের ঘটনায় 5 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন, প্রয়োজনে নিহতদের মরদেহ উঠিয়ে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় সেখানকার পরিস্থিতি কিছুটা শান্ত হলে আজ রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি বুধবার শহরের পৌর পার্কে সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ ঘিরে সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয়। 2 দফায় সময় বাড়ানোর পর শনিবার ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। আজকে তো কারফিউ শিথিল হয়েছে, যার জন্য আজকে এখানে বার হয়েছি। আমরা এই সংঘাত চাই না, মারামারি চাই না, কোনো গ্যাঞ্জাম চাই না। সবকিছু মিলে সাধারণ মানুষের জন্য কারফিউ না থাকাটাই সবচেয়ে বেটার। সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল 3 পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ কবর দিয়েছে। প্রয়োজনে সেসব মৃতদেহ উঠিয়ে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কীভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় 4টি পৃথক মামলায় 3008 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 306 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে, গোপালগঞ্জে 14 ঘন্টা শিথিল থাকার পর আজ রাত 8টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত ফের কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ঢাকা উত্তর সিটি এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন এর প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে বনশ্রী খালপাড় এলাকায় ময়লা পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আরও বলেন, শহর পরিষ্কার রাখতে হলে প্রতিটি নাগরিকের সচেতনতা প্রয়োজন। তা না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে তা সম্ভব নয়। নগরবাসীর মধ্যে অন্তত নির্দিষ্ট জায়গায় যদি ময়লা ফেলার অভ্যাসটা গড়ে উঠলেই অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। খালের 2 পারে যে গাছগুলো রোপণ করা হচ্ছে তার রক্ষার দায়িত্ব নিতে এলাকাবাসীকে অনুরোধ জানান তিনি। সংখ্যা দেখলে তো আতঙ্কিত হওয়ারই কথা, কিন্তু আরেকটা সংখ্যা আছে এর মাঝখানে। সেই সংখ্যা হচ্ছে যে ঢাকাতে শুধু উত্তর সিটি কর্পোরেশনের 1.25 কোটি থেকে 1.5 কোটি লোকজন বসবাস। সে 1.5 কোটি লোকজনের মধ্যে মাত্র 21 জন গতকালকে ভর্তি হয়েছে। তার আগের দিন 27 জন ভর্তি হয়েছে, তার আগের দিন 2 ডিজিটের নিচে ভর্তি ছিল। তো সুতরাং আমাদের এই অঞ্চলে ডেঙ্গু এখন পর্যন্ত কন্ট্রোলের মধ্যে আছে। মানবাধিকার সুরক্ষা এবং বিকাশের লক্ষ্যে দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন চালু করতে সরকার এবং এই কমিশনের মধ্যে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই হয়েছে।
এর আওতায় দেশে একটি মানবাধিকার মিশন কাজ করবে, যার মূল লক্ষ্য হবে সরকার এবং নাগরিক সমাজকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেয়া। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই উদ্যোগের উদ্দেশ্য হল অতীতের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ এবং একটি জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। বিশেষ করে 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত গুরুতর ঘটনার আলোকে সরকার এই পদক্ষেপকে দেখছে একটি প্রয়োজনীয় সংস্কার হিসেবে। তবে সরকার স্পষ্ট করছে, এই মিশন দেশের সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধকে সম্পূর্ণ সম্মান জানিয়ে কাজ করবে এবং কোনো বিদেশি সামাজিক এজেন্ডা চাপিয়ে দেওয়া হবে না। প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আজ এক বিবৃতিতে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানানো হয়। এরপর হামাসের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এটা হামাসের কাছে পরিষ্কার যে অপরাধী নেতানিয়াহুর সরকার বন্দীদের ব্যাপারে মোটেই আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনা সদস্য। এদিকে গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 41 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। জাতিসংঘের খাদ্য কর্মসূচি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজাবাসীরা চরম খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। শেষ শ্রীলঙ্কা সফরে টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজের আগে সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক লিটন দাস জানান, সাফল্যের ধারাবাহিকতা রাখতে চান তারা। যদিও বিপিএল খেলার কারণে পাকিস্তানের অনেক ক্রিকেটারেরই মিরপুরের উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে। এটিকে চ্যালেঞ্জ নিয়েই স্বাগতিকদের ভালো খেলার লক্ষ্য বলে জানান লিটন। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আঘাও বলেছেন, 3-0 ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্য তাদের। সিরিজের আগের দিন বাংলাদেশ সন্ধ্যায় অনুশীলন করলেও বিশ্রামে ছিল পাকিস্তান। শুধু দুটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ হবে, আমাদের একই মাইন্ডসেট থাকবে, একই গোল থাকবে, এই সিরিজ জিতা। বাট পার্টিকুলারলি আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কা 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কি হয়। সন্ধ্যার সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, দ্রুত নির্বাচন জরুরি বললেন বিএনপি মহাসচিব। 71 এবং গণতন্ত্রের প্রশ্নে ছাড় দেবে না বিএনপি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা জামায়াতের আমিরের। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের প্রতি হুঁশিয়ারি। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্র উচ্ছেদের ঘোষণা এনসিপির। কক্সবাজারের জুলাই পদযাত্রায় সংখ্যানুপাতিক ভোটের পক্ষে যুক্তি। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।